বলে রাখছি, সেটা হচ্ছে সাতক্ষীরা 4 আসনে জামাতে ইসলামের এমপিকে নিয়ে কিছু কথা হচ্ছে। আপনি এটা ইচ্ছা করলে বলতেও পারেন, না বলতে পারেন। আমি আপনার কাছে অরিজিনাল প্রশ্নটা করতে চাই। আরেকজন দর্শকের মন্তব্য একটু পড়ে শোনায়, ওনার নাম সাজু। উনি বলছেন, বিসমিল্লাহ বলে খালেদকে গালি দেওয়া শুরু করলাম। বলে রাখি আমি কোনো দল করি না, খালেদকে দেখলে গালি আসে। বিসমিল্লাহ, খালেদ ভুয়া। ওকে, ঠিক আছে। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান মোমেন, সেই প্রশ্নটা হচ্ছে যে 24-এর 5 আগস্টের পর ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের প্রায়ই উঠা বসা দেখছি আমরা। সংসদের বাইরে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আপনারা কোনো শব্দই করছেন না। কেউ মার্কিন বাণিজ্য চুক্তির সমালোচনা করলে আপনারা এর বিপরীতে এই সরকারের নানা কৃতিত্ব হাজির করেন। আমাদের সংসদে আমেরিকা ককাস, চীন ককাসে জামাত অংশ নিচ্ছে। সবশেষ 4 জুলাই ঢাকায় মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের ও পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্র আপনাদের বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত। এই শব্দগুলি আমরা আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা চাইব। এবং যুক্তরাষ্ট্র যদি আপনাদের বন্ধু হয়, তাহলে ইরান এবং ফিলিস্তিনও কি আপনাদের বন্ধু কিনা, এবং বন্ধুত্বের সংজ্ঞাটা আপনি আসলে কিভাবে দিবেন? জামাত ইসলামের রাজনীতিটাও আমি আসলে একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে বিষয়টা উত্থাপন করেছেন, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া এটা নিয়ে বিভিন্ন ধরনের কাভারেজ দিচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরার আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, তার একটা বিষয় নিয়ে। এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। উনি দোষী কি নির্দোষ এই বিষয়ে আমরা অবজার্ভ করছি। উনি যদি দোষী হন, অবশ্যই নৈতিক স্খলনজনিত কোনো যদি প্রমাণ পাওয়া যায়, ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটা প্রেস রিলিজ অলরেডি এসেছে। এর বাইরে আমরা যে ব্ল্যাকমেইলিং এর বিষয়টা দেখছি, এটা গত 1 মাস আগের ঘটনা, জুনের ঘটনা। কিন্তু 1টা মাস ধরে ওনাকে মেন্টাল টর্চার করা হয়েছে, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, এবং খুব সম্ভব কোনো একটা বাসা কিংবা অফিস কিংবা হোটেলেও হতে পারে। যে ধরনের ঘটনা আমরা অহরহ দেখি, এই সমস্ত জায়গায় কিছু লোক এরকম ব্ল্যাকমেইলিং করেন। এই গোটা জিনিসটা আমি মনে করি আমাদের পক্ষ থেকে, যেটা মানুষ মাত্র ভুল করতেই পারে, যে যার ভুল অনুযায়ী তিনি ততটুকু খেসারত দেবেন। আমাদের দলের পক্ষ থেকে দলের আমির বারবার বলে এসেছেন। ব্ল্যাকমেইলিং এর প্রসঙ্গটা কোত্থেকে আসতেছে? মানে আমি এখানে দুইজনের একটা অ্যাক্ট দেখতে পাচ্ছি, যদিও এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এটা সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ছড়িয়ে দিচ্ছেন ওই ভদ্র মহিলার মানে পরিচিতি বা মানে কি বলে জানি, মানে তার প্রাইভেসির প্রতি সম্মান না রেখে আমি চরম নিন্দা জানাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে ব্ল্যাকমেইলিং এর জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম। উনি কিন্তু ক্যাটাগরিক্যালি কাজী নজরুল ইসলাম সাহেব উনি অভিযোগ করেছেন, ওনার একজন ড্রাইভার এই যে ভদ্র মহিলা আছেন তার বাবার বাসায় নাকি এটা হয়েছে। সেখানে এই যে ড্রাইভার এটা করেছে, সে নাকি এই ভদ্র মহিলার মামা হন সম্পর্কে, এবং পূর্বশত্রুতার জের ধরে এরকম ভিডিও করে ওনার কাছ থেকে 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, আরো টাকার দাবি করেছেন, এই কথা কিন্তু বলেছেন। এবং এটা কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে হয়, এটা আপনিও জানেন সাংবাদিক হিসাবে। আমাদের সেজন্য যে হোটেলগুলিতে যাওয়ার সময় আমি অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এটা আচ্ছা, আমাদের আলোচনার বিষয় আজকে এটা না, এটা নিশ্চয়ই আপনারা এটা নৈতিকভাবে এটা দেখবেন যে পরে আপনি পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে আপনার সম্পর্ক। জি ফরেন পলিসি নিয়ে কথা বলেছেন ডক্টর শফিক। অবশ্যই এটা বলেছেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। এইটা আসলে একটা কূটনৈতিক কার্টেসি। বাংলাদেশের, উনি জামাতের কথা কিন্তু বলেননি, উনি বাংলাদেশের কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান যে ফরেন পলিসি রয়েছে, সেখানে অবশ্যই আমেরিকা আমাদের একটা উন্নয়নের যে পার্টনার। একই সাথে আমরা আমাদের যে মুসলিম বিশ্বের সাথে কমিটমেন্ট আছে, সেক্ষেত্রে ইরানও অবশ্যই আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র। ফিলিস্তিন আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ফিলিস্তিনের পক্ষে গাজায় যখন আক্রমণ হয়েছে, সেখানে আমরা কত বড় ডেমনস্ট্রেশন করেছি বাংলাদেশে, সেটা আপনি দেখেছেন। প্রেস রিলিজে আপনারা আমেরিকার নাম বলেন নাই। জামাতের একজন শীর্ষ নেতাকে আমি জিজ্ঞেস করছিলাম, বলে যে সব সময় সবকিছুর নাম বলতে হয় না। না এটা তো আপনারা এটা আপনাদের রাজনীতি হতে পারে ডক্টর মোমেন, কিন্তু আপনাদের রাজনীতিটা কিন্তু আপনারা গাছেও থাকবেন। কথা বলি নাই, আমি বলি আমি তো একজন জামাতের এমপি এবং জামাতের বিরোধী দলীয় যে ইয়েটা আছে, আমরা সেটার মুখপাত্র, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে দেশই আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াক কিংবা ইন্টারন্যাশনালি আমরা যদি ফিল করি কেউ সেরকম অন্যায় করছে, আমরা অবশ্যই কথা বলবো। আমার শহীদ পিতা, আমার এটা মাঝে মাঝে হয়নি।
সরি, আমরা বাবুল ভাইয়ের কথা শুনতে পাচ্ছিলাম। জি, মোহন ভাই আপনি একটু বলবেন প্লিজ। জি 2001 সালে যখন ইরাকের বিরুদ্ধে আক্রমণ হয়েছে সেটাকে তিনি ক্যাটাগরিক্যালি নিন্দা করেছেন সংসদে দাঁড়িয়ে, সেটা বক্তৃতার রেকর্ড আছে, আপনি যদি চান আমি দিতে পারবো। সেখানে অন্যায় যুদ্ধ বলেছে, একটা পরাশক্তি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্বকে, এটাও উনি বলেছেন। আমাদের সেই স্ট্যান্ড থেকে আমরা সরছি না, কিন্তু একই সাথে আমাদের দেশের উন্নয়নের পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকা সেখানে আছে। আমরা কিন্তু যেই বাণিজ্য চুক্তির কথা বললেন সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, কথা বলি নাই সেটা না। এক্ষেত্রে আমাদেরকে যেভাবে দায় দেওয়া হয়েছিল, প্রথমে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা নাকি আমাদের সাথে কনসাল্ট করে তিনি এই চুক্তিতে গিয়েছেন। এটা আমরা ফ্ল্যাট বলেছি, আউটরাইট রিজেক্ট করেছি। আমাদের সাথে পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তখন তিনি ইভেন পররাষ্ট্র মনে হয় উপদেষ্টাও ছিলেন না, তিনি এটার মাস্টার মাইন্ড ছিলেন। তিনি আমেরিকাকে বলেছেন যে জামাত ইজ অন বোর্ড। আমরা বলেছিলাম আমাদের সাথে এই ব্যাপারে কোনো ডিসকাশন হয়নি। আমি নিজে আরেকজন মাননীয় এমপির সাথে এই আমেরিকান যে কনসুল জেনারেল আছেন তার সাথে আমরা বৈঠক করেছি। আমরা বলেছি আমরা বুঝতে চাই এটার মধ্যে কি আছে। আমাদেরকে ইভেন্চুয়ালি দেওয়া হয়েছে, ততদিনে এই বিলের কপি পেতে পেতে, এই ট্রিটির কপি পেতে পেতে এই 2 মাস সময় কিন্তু পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে দুই একটা জিনিস বলি। এক হচ্ছে 2001 সালে জনাব মতিউর রহমান নিজামী সংসদে দাঁড়িয়ে ইরাক আক্রমণের বিরুদ্ধে কথা বলেছেন, সেটা আমরা সবাই শুনেছি, আমাদের কারো কারো স্মৃতিতেও সেটি রয়েছে। 2026-এ যে আপনারা এটা করতে পারলেন না, এটার কারণটা কি আসলে সেটাও আপনি একটু আমাকে বলবেন। আর আপনারা চিঠি চেয়েছেন তাদের কাছ থেকে, অথচ চুক্তিটার মধ্যে কি আছে সেটা ওয়েবসাইটে আছে অন্তত 4 মাস ধরে। সেইটার জন্য আপনারা চিঠির জন্য অপেক্ষা করতেছেন। সেইটা মানে আপনি খুবই তীক্ষ্ণ ক্ষুরোদার বুদ্ধিসম্পন্ন একজন আইনজীবী, আপনি এটা আমাকে বুঝ দিতে পারলেন, কিন্তু আসল ব্যাপারটা কি আসলে তাই। এবং এর মধ্যে আপনারা আমেরিকান ককাস, চীনা ককাসের মধ্যে থেকে আপনারা সহযোগী হয়েছেন। এর মধ্যে থেকে 4 জুলাই আপনারা বলেছেন যে ককাস গুলা তো হবেই। আপনারা যদি বলেন, আপনি যদি বলেন যে আমেরিকার আমরা অকৃত্রিম বন্ধু, তাহলে তো চীনের সাথে আমার চীনের ককাসে যাওয়ার কথা না। আমি নিজে চীনের যে ককাস আছে সেখানে আছি। প্রত্যেকটা দেশ ভিত্তিক আমাদের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক যারা পার্টনার আমাদের রয়েছে, যেগুলো দেশকে আমরা মনে করি যে আমাদের উন্নয়নের জন্য তারা এসেনশিয়াল, তাদের সাথে বায়োল্যাটারাল রিলেশন আমাদেরকে মেনটেন করতে হবে। যেহেতু সংসদ আমাদের গণতন্ত্রের প্রাণকেন্দ্র, এইখানে অল পার্টি ককাস গুলো তো হবেই। আমেরিকান ককাস হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকান ককাস কি এইবারই হয়েছে না? না, এতদিন যে হয় নাই, এতদিন যে হয় নাই, আমাদের এটা সংসদকে টুটো জগন্নাথ বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এখনো যে খুব এফেক্টিভ হচ্ছে না সেটা পরে অন্য বিষয়, কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে যদি এফেক্টিভ ফরেন পলিসি ডেভেলপ করতে হয় তাহলে তো অবশ্যই সংসদ সদস্যদেরকে অনবোর্ড নিতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি দলের সংসদ সদস্য নয়, এখানকার বিরোধী দলের সংসদ সদস্যদেরকেও অনবোর্ড নিতে হবে। আমরা এই সমস্ত ফোরামে যাব, আমাদের কনসার্ন গুলো রেজ করব। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, তাই না? এরকম ককাসকে আপনারা ইন্ডিয়ার সাথে করবেন? ইন্ডিয়ার সাথে করা উচিত, ওয়াই নট? আমি তো মনে করি ইন্ডিয়ান ইস্যুতে আমাদের ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কনসার্ন অফ আওয়ার কান্ট্রি। ইন্ডিয়া আমাদের শুধু বিগেস্ট কনসার্ন না, আমি যেটা প্যাশনেটলি ফিল করি, ইন্ডিয়া যেটা করেছে আমাদের দেশের সাথে গত 16টি বছর, এখনো শেখ হাসিনাকে যেভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এটাকে এফেক্টিভলি হ্যান্ডেল করার জন্য আমাদের অল পার্টি একটা হওয়া উচিত। অবশ্যই একটা ফোরাম হওয়া উচিত যেখানে এই সমস্ত বিষয় এটার বিষয়ে আলোচনা হয়েছে যে ইন্ডিয়ার ব্যাপারে একটা অল পার্টি ককাস হওয়ার ব্যাপারে। দেখেন, আমরা এই সমস্ত ককাসের কোনোটার ব্যাপারে ইনিশিয়েটিভ নিইনি। ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের সরকার দলের সদস্যগণ, ইনিশিয়েটিভ নিয়েছেন স্পিকার মহোদয়। আমরা মেনে নেওয়া না, আমরা তো পার্টিসিপেট করব। আমরা জনগণের পক্ষ থেকে তাদের কনসার্ন গুলো তুলে ধরার জন্য প্রত্যেকটা ফোরামে আমরা চীনা ককাসে আপনি আছেন, আপনার তো কনসার্ন নেওয়া হয়েছে, তাই না? না, অবশ্যই কনসার্ন নেওয়া হয়েছে। আপনি তো আমাকে যদি বলে এখন আজকে বলে যে আমাদের একটা ইন্ডিয়ান ফোরাম হচ্ছে, আমি অবশ্যই কনসার্ন দেবো। ইন্ডিয়ার ব্যাপারে আমার যে কনসার্ন গুলো আছে, আমি যত এফেক্টিভলি যদি সেই কমিটিতে থাকতে পারি রেজ করতে পারবো। অন্য কোথাও থাকলে তো না থাকলে তো আমি সেটা রেজ করতে পারবো না। রাইট। এবার যদি 2001 আর 2026 আপনাদের পজিশন থেকে বলেন, যে কথা আপনার বাবা বলতে পেরেছেন সে কথা আপনি কেন 2026-এ সংসদে বলতে পারছেন? আমি অবশ্যই বলতে পারি। জামাত ইসলামের আমির কেন বলতে পারছেন না? আমি কতগুলো সাক্ষাৎকারে ক্যাটাগরিক্যালি বলেছি, এই যে জনগণের ইয়েকে পাশ কাটিয়ে একেবারে তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের শেষ সময়ে এটা পাশ করা হলো, এবং যিনি এটার মাস্টার মাইন্ড ছিল তাকে একেবারে গ্যারান্টি হিসাবে পরবর্তী মন্ত্রিসভায় নেওয়া, এটাকে আমরা মনে করি ফেয়ার হয়নি। এবং এই ট্রেড ডিলের মধ্যে যে সমস্ত বিষয় আছে, আমি এটা চুলচেরা বিশ্লেষণ করে এটাকে রিভাইজ করার
এটা আমি 100% পক্ষে। এখানে কিছু কিছু বিষয় আছে আমাদের দেশের জন্য এটা আসলে খুবই সমস্যাজনক, আমাদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত সেফটি মেকানিজম রাখা হয়নি। এই বিষয়গুলা পার্লামেন্টারি কমিটিতে আসা দরকার, কিন্তু পার্লামেন্টের দুঃখজনক বিষয় এই যে পার্লামেন্টারি কমিটি 2 মাসের যে একটা ছিল, টাইম ছিল যে সময় এটাকে আবার করা যেত, এটা পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের ফরেন অ্যাফেয়ার্সের কোনো স্থায়ী কমিটি হয়নি। অন্তত 3 মাস আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে এইটা নোটিশ আকারে উত্থাপনের জন্য 5 জন এমপির স্বাক্ষরের প্রয়োজন হয়। কেউ অন্য সরকার দল, বিরোধী দল, এনসিপি কেউই তাকে এই স্বাক্ষর দিচ্ছেন না, এবং কেউই এই ব্যাপারে অন্তত পক্ষে উনি আমার সাথে তো ওনার দেখা হয়, উনি আমাকে অ্যাপ্রোচ করেননি। আমার পার্টির অন্য কাকে অ্যাপ্রোচ করেছেন আমি জানি না, কিন্তু আমার পার্টির আমি ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অ্যাটলিস্ট পার্লামেন্টে, সেখানে আমাকে করা হয়নি। আর আমাদের ফার্স্ট যে সেশনটা ছিল যখন 2 মাসটা চলে গিয়েছে, সেখানে তো আসলে আমাদের অন্যান্য আমাদের মেইন কনসার্ন ছিল আমাদের জুলাইয়ের যে বিষয়টা, গণভোটের বিষয়টা, এটা সেভাবে আসলে উত্থাপন করা হয়নি। কিন্তু এটা আসলে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এটা করা উচিত ছিল, আমি মনে করি। এটা আমাদের ব্যর্থতা, আমি স্বীকার করছি। ডক্টর মোমেন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোমেন, আমাদের একজন দর্শক আপনার একটা কথার একটু ক্ল্যারিফাই চেয়েছেন, আপনি কি এটা একটু দেখবেন? ওনার নাম মোহাম্মদ ইমাম হোসেন। উনি বলছেন হোটেলে যাওয়ার সময় আগে এগুলি চেক করে যেতে হবে, কিন্তু এসব অবৈধ কাজ করা যাবে এটা বললো নাকি জামাতের এমপি? খালেদ ভাই প্লিজ এটা একটু জিজ্ঞেস করবেন প্লিজ। না, অবশ্যই না, অবশ্যই না। কথাটা যদি একটু বলেন যে মানে এই হোটেলের ওই জায়গাটুকু যদি এটা আবার একটু বলেন তাহলে। ধরেন আমি কিংবা খালেদ ভাই, আপনি কিংবা বাবুল ভাই ফর ইনস্ট্যান্স, আমরা যদি বাংলাদেশে কোনো একটা হোটেলে যাই, ঠিক আছে, এই যে সমস্ত হোটেলের কথা আমি বলছি, যেখানে হয়তো উনি ছিলেন, সাতক্ষীরার মানুষ ঢাকায় এসে গত 2-3 মাস সংসদ চলেছে, অধিকাংশ সংসদ সদস্যই বিএনপির সংসদ দলীয় সদস্যগণ মনে হয় একটু ওয়েল অফ, তারা ভালো হোটেলে থাকতে পেরেছেন। আমাদের সদস্যরা সেরকম ওয়েল অফ না, একটু খারাপ হোটেলে থেকেছেন। এই হোটেলগুলোতে কিন্তু অনেকদিন ধরে অর্গানাইজড ক্রাইম হচ্ছে, এটা আমরা জানি, এবং অনেক বৈধ কাপলি যারা আসছেন তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। একজন সংসদ সদস্যের রুমে ঢুকে, এটা হোটেল হোক কিংবা কোনো হোক, যেভাবে আমরা দেখলাম একটা ভিডিওতে, যে একেবারে দরজা ধাক্কিয়ে ঢুকে একেবারে ওনাকে হ্যারাস করে, প্রাইভেট পার্সনের, কিন্তু পুলিশ না, কেউ না, সাধারণ জনগণ, সাধারণ লোক এইভাবে যদি হ্যারাস করতে পারেন, আপনি মবের কথা অনেক সময় আপনার টক শোতে শুনি হয়, এইটা তো আসলে খুবই বিগ কনসার্ন। অবশ্যই যে এইভাবে আমি মনে করি যে মানে এটা উনি কি করেছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এই কাজটি করেছেন যে তাকে হোটেলের দরজা ধাক্কে, আপনি যেটি বললেন আমি পুরো ভিডিও আসলে দেখি নাই, এটি খুবই অন্যায় হয়েছে, এটা পাবলিক স্ফেয়ারে আসার মতো ব্যাপার না। তবে ব্ল্যাকমেইল বা এই হোটেলে যাওয়ার ব্যাপারে এইটা নিয়ে আমার আসলে 2 কথা আছে। আমার কাছে ব্ল্যাকমেইল মনে হয়, আমি কিন্তু কোনোদিন যাবো না, আপনিও যাবেন না, বাবুল ভাইও যাবেন না, আমার কাছে ব্যাপারটা ব্ল্যাকমেইল মনে হয় না। হাওয়েভার